হ্যালো স্টুডেন্ট, আজ আমরা 4-1-2021 সালে হয়ে যাওয়া রেলওয়ে আরআরবি এনটিপিসি শিফট 2 এর ম্যাথ সলভ করতে চলেছি। এর আগের ভিডিওতে শিফট 1 এর সব ম্যাথ আমরা সলভ করেছিলাম। তো তোমরা দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথম কোশ্চেন, রম্বসের একটি কর্ণ অন্যটির 65%। যদি লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়, তবে রম্বসের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো দেখো এখানে রম্বসের একটি কর্ণ অন্যটির 65%, তার মানে আমি যদি রম্বসের একটি কর্ণকে 100 ধরি, তাহলে নিশ্চয়ই আরেকটি কর্ণ এই 100-র 65% হবে। তার মানে 100-65% কত? 65ই। তাহলে রম্বসের একটি কর্ণ হলো 100 এবং অপর কর্ণটি হলো 65। আর বলেছে লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে বর্গক্ষেত্র আঁকা হয়, তার মানে বর্গক্ষেত্রের যে বাহু হবে সেটা হবে রম্বসের লম্বা কর্ণটি। তাহলে রম্বসের লম্বা কর্ণ কোনটা? 100। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমি বলতে পারি কত? 100। তো এবার কি বলেছে? বলেছে তবে রম্বসের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তো আমার রম্বসের ক্ষেত্রফলের জানতে গেলে আমার কি করতে হবে? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ 1 মানে হচ্ছে 100 ইন্টু কর্ণ 2 মানে হচ্ছে 65। এটা কি গেল? রম্বসের ক্ষেত্রফল। আর এর সাথে কার অনুপাত চেয়েছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু। তা বর্গক্ষেত্রের বাহু কত? 100। তো এর সাথে আরেকটা কি গুণ করব? বর্গক্ষেত্রের বাহু মানে আরেকটা 100 গুণ করব। তো এই দুটোরই অনুপাত জানতে চেয়েছে। আর অনুপাত মানে কি? এই পাশে আর এই পাশে যেটা আছে দুটোকে কাটা যাবে। তো এই 100 আর এই 100 আমি কেটে দিলাম। আচ্ছা, এই 65কে যদি আমি 5 দিয়ে কাটি কত হয়? 13 হয়। আর এই 100কে যদি আমি 5 দিয়ে কাটি কত হয়? 20 হয়। আচ্ছা, এখানে কি আছে? একটা 2 ভাগ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো 13, এখানে অনুপাত, আর এই দুই পাশের 2টা ভাগ আছে, তাই ওই পাশে গিয়ে গুণ হয়ে 20 গুণ 2। তাহলে অনুপাত কত হলো? 13 অনুপাত 20 গুণ 2 কত হলো? 40। তাই আমাকে জানতে চাইছে রম্বস ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তো অপশান সিতে দেখো 13:40 আছে। তো উত্তর হবে অপশান সি। তো দেখি পরের কোশ্চেন। তো দেখো 2 দাগ আছে, একটা সিম্পলিফিকেশন আছে 25/10। তো ফার্স্টে 25 আমি লিখলাম, ভাগ 10টাকে আমি 25-এর ঠিক নিচে লিখলাম, ভাগ 10। তারপরে বিয়োগ আছে, তারপরে দেখো 7/4 গুণ 1/3। তো 7 আর 1কে যদি আমি গুণ করে দিই তাহলে কত হয়ে যায়? 7 হয়ে যায়। আর নিচে যে 4 আর 3 আছে এই দুটোকে যদি আমি গুণ করে দিই কত হয়ে যায়? 12 হয়ে যায়। এর সাথে গুণ কত আছে? 6/5। এরপরে আছে যোগ, আর 14/3 ইন্টু 9/10 বিয়োগ, এরপর আছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 1/5। দেখো এরপরে ভাগ দিয়ে 1/25 আছে। তো আমি ভাগটাকে যদি গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে পরের যে ভাগটা থাকে, মানে পরের যে সংখ্যাটা থাকে সেটা উল্টে যায়। তাহলে এটা আছে 1/25, আমি গুণ চিহ্ন দেওয়ার জন্য এটা হয়ে যাবে উপরে 25 নিচে 1। কেন করলাম? আমার কাটাকাটি করতে সুবিধা হবে তাই। তো এবার দেখো 25 আর 10কে আমরা কাটতে পারি। 25কে 5 দিয়ে কাটতে পারি, 5×5 = 25। আর 10কে যদি 5 দিয়ে কাটি নিচে হয়ে যায় 2। আচ্ছা, এখানেও দেখো কোনাকুনি কাটা যায়। এই 6কে আর 12কে যদি আমি কাটি, 6কে 6 দিয়ে কাটলে হয় 1, আর 12কে 6 দিয়ে কাটলে হয় 2। আচ্ছা, এই পাশে কাটা যায়? হ্যাঁ কাটা যায়। 3 আর 9 কাটা যায়। 3 আর 9 কাটলে উপরে হয় 3। আচ্ছা, 14কে যদি আমি 2 দিয়ে কাটি হয় 7, আর 10কে যদি আমি 2 দিয়ে কাটি নিচে হয় 5। আর এই পাশে এই 5 দিয়ে আমি 25কে কেটে দিই, 5×5 = 25। তাহলে আমার কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো 5/2। এখানে পড়ে থাকলো, দেখো নিচে 2 আর 5 আছে, তাহলে 2 আর 5 গুণ করলে 10, আর উপরে 7 আর 1 গুণ করলে 7। আচ্ছা, প্লাস উপরে এখানে 7 আর 3 আছে, 3×7 = 21, আর নিচে কত আছে? 5। তাহলে নিচে শুধু 5 পড়ে থাকলো। আর এই পাশে কত পড়ে আছে? বিয়োগ শুধু 5 পড়ে আছে। তো দেখো এবার আমরা লসাগু করে দেবো। তো দেখো নিচের সংখ্যাগুলো কি আছে? এখানে 2 আছে, এখানে 10 আছে, এখানে 5 আছে, আর এই 5-এর নিচে কিছু নেই, মানে আছে হচ্ছে 1। তার মানে এদের লসাগু কত হয়? 10। তো এবার 2 দিয়ে যদি 10কে ভাগ করি কত হয়? 5 হয়। তাহলে এখানে 5 আর এই 5টা আমরা গুণ করে দেবো, তাহলে কত হয়ে যায়? 25 বিয়োগ এই 10 দিয়ে 10কে ভাগ করলে 1, আর 7×1 = 7। আর এখানে আছে তারপরে 5। 5কে যদি 10 দিয়ে ভাগ করি, 10কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় 2, আর 21কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 42 বিয়োগ, আর এখানে এই 1 দিয়ে 10কে ভাগ করলে 10, আর 5-এর সাথে গুণ করলে 5×10 = 50। তো এবার কি করব? এবার হচ্ছে শুধু এটাকে ক্যালকুলেশন করব। তো এখানে 25 আর 7 বিয়োগ করলে কত হয়ে যায়? 18 যোগ কত হবে? 42 বিয়োগ 50, নিচে কত আছে?
10। আচ্ছা, 18 আর 42 যোগ করলে কত হয়? 60। 60 থেকে যদি 50 বাদ দিই কত থাকে? 10। তাহলে উপরে কত পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো আমার 10। আর নিচে কত আছে? নিচেও আছে আমার 10। এই 10 আর এই 10 কেটে গেলে কত পড়ে থাকে উত্তর? 1। দেখো অপশান ডিতে 1 আছে, তো এটার উত্তর কত হবে? 1, অপশান ডি। তো চলো পরের কোশ্চেন দেখা যাক। 3 দাগ বলেছে একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায় এবং তারপর 15% বৃদ্ধি পায়। প্রাপ্ত সংখ্যাটির আসল সংখ্যা থেকে 64 কম মূল সংখ্যাটি কত? তো দেখো এখানে আমাকে সংখ্যাটা বের করতে বলেছে, তো যেই সংখ্যাটা বের করতে বলেছে আমি ধরে নিলাম ওই সংখ্যাটা হচ্ছে 100x। তাহলে যদি এই সংখ্যাটা 100x হয়, সেই সংখ্যাটাকে ফার্স্টে কী করতে হবে? 20% কমাতে হবে। তো 100 যদি 20% কমিয়ে দিই তাহলে এটা কত হয়ে যায়? 80x। আচ্ছা, এরপর কি বলেছে? এই যে সংখ্যাটা হলো 80x, একে 15% বাড়িয়ে দিতে হবে। তো 80xকে 15% কী করে বাড়াবো? 80x গুণ 115/100, এটা করলেই 80x এর 15% বৃদ্ধি পেয়ে যাবে। তো এবার কাটাকাটি করি, এই 0 আর এই 0 কাটলাম, এটাকে আমি 2 দিয়ে কাটলে 4 হলো, এটাকে আমি 2 দিয়ে কাটলে 5 হলো। এই 5 দিয়ে যদি আমি 115কে কাটি কত হয়? 23 হয়। তাহলে 23 আর 4 গুণ করলে কত হয়? ইকুয়াল টু 3 4 12, 1 4 2 8 আর 1 9, তার মানে 92x। তার মানে সংখ্যাটা ছিল 100x, হয়ে গেল 92x। আচ্ছা, কত কমলো এটাই সংখ্যাটা? সংখ্যাটা কমলো 8x। আর আমাকে বলেছে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম, মানে সংখ্যাটা ছিল 100, হয়ে গেল 92, তার মানে এখানে কত কম হলো? বেরালো আমার 8x। কিন্তু আসলে কত কম বলেছে? 64 কম। তাহলে আমি বলতেই পারি যে 8x ইজ ইকুয়াল টু 64। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? এই দিকের যে 8টা গুণ আছে এদিকে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 64/8। এই 8 দিয়ে যদি 64কে কাটি কত হয়ে যায়? 8। তাহলে x এর মান আমার কত বেরালো? 8 বেরালো। x ইজ ইকুয়াল টু 8। আচ্ছা, সংখ্যাটা আমি কি ধরেছিলাম? 100x। তাহলে 100 গুণ এই x এর জায়গায় আমার জাস্ট কি লিখতে হবে? 8। তাহলে সংখ্যাটা কত হলো? 100 গুণ 8, 800। তাহলে অপশানে কোনটা আছে? অপশান বি। তাহলে সংখ্যা হলো 800। তো চলো দেখা যাক পরের অঙ্ক। 4 নম্বর বলেছে রামকুমার 41,000 টাকায় দুটি এলইডি টিভি সেট কেনেন। একটিকে 20% লাভে এবং অন্যটিকে 15% ক্ষতিতে বিক্রি করেন। তিনি দেখতে পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য হলো একই। তার সামগ্রিক লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো দেখো 41,000 টাকায় দুটো কিনেছে, কিন্তু কত দামে কিনেছে আমি জানি না। তার জন্য আমি ধরে নিলাম একটা টিভি সেটের দাম x টাকা, আরেকটা টিভি সেটের দাম হচ্ছে 41,000 বিয়োগ x টাকা। আচ্ছা, এবার বলেছে একটিকে 20% লাভে বিক্রি করে। তাহলে x টাকার যে টিভিটা আমি ধরে নিলাম 20% লাভে বিক্রি করেছে, তার মানে 120/100। আচ্ছা, এবার কি বলেছে? অন্যটি 15% ক্ষতিতে বিক্রি করে। তাহলে এটাকে যদি 15% ক্ষতিতে বিক্রি করে তাহলে কত হয়ে যাবে? 85/100। আচ্ছা, এবার কি বলেছে? যে দেখতে পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য একই। আচ্ছা, এটাও বিক্রির দাম, এটাও বিক্রির দাম, আর আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে বিক্রয় মূল্য দুটো সেম। তাহলে আমি মাঝখানে ইজুকাল টু দিতে পারি। তো দেখো ইজুকাল টুর এই নিচে 100 আর এদিকের 100 কেটে গেল। আচ্ছা, এই 120কে আমি 5 দিয়ে যদি কাটি কত হয়? 24। আর এদিকেও আমি 5 দিয়ে কাটবো 85কে, কত হয়? 17। তো কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো হচ্ছে 24x ইজুকাল টু, এখানে পড়ে থাকলো 41,000 মাইনাস এক্স ইন্টু 17। আমি যদি 41,000-এর সাথে 17 আর এক্সের সাথে 17 গুণ করে দিই তাহলে কি হয়ে যায়? 41,000 গুণ 17 বিয়োগ 17x। আচ্ছা, এদিকের যদি 17xটাকে এদিকে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই যোগ হয়ে যায়। তাহলে 17 আর 24 যোগ হয়ে কত হয়ে যায়? 41। তাহলে আমি লিখতেই পারি যে 41x ইজ ইকুয়াল টু 41,000 গুণ 17। আর দেখো এদিকের 41 আর এদিকের 41,000-এর সাথে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কত হয়ে যায়? 41 একে 41 আর 3টে শূন্য বসে গেল। তাহলে আমার x ইজ ইকুয়াল টু কত বেরালো? x ইজ ইকুয়াল টু বেরালো হচ্ছে 17,000। তার মানে বুঝতে পারলাম একটা টিভি সেটের দাম হচ্ছে 17,000। তাহলে আরেকটা টিভি সেটের দাম কত? আরেকটা টিভি সেটের দাম 41,000 বিয়োগ 17,000, কত হয়? 24,000। তাহলে আমার দুটো টিভি সেটের দামই পেয়ে গেলাম, একটা 17,000 আরেকটার 24,000। এবার কি বলেছে? যে দুটো টিভি সেট উনি বিক্রি করেন। এবার আমার বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 17,000 আমি কি ধরেছিলাম? এক্সের মান যদি 17,000 হয় তাহলে এই টিভিটা 20% লাভে বিক্রি করে। তাহলে 17,000-এর 20% লাভ মানে অ্যাকচুয়ালি বিক্রি করে কত টাকায়? 17,000 ইন্টু
120 বাই নিচে 100। আচ্ছা, এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে কি হলো, গুণ করি, 17 আর 12 গুণ করি, 12 7 12 84, 84 4 হাতে আমার 8, 12 একে 12 আর 8 20, তাহলে 20 আর এখানের একটা শূন্য আর এখানের একটা শূন্য মানে দুটো শূন্য, তাহলে কত হলো 20,400। আচ্ছা, দ্বিতীয় টিভি সেটের আমার বিক্রয় মূল্য কি আর বের করতে হবে না? কেন? কারণ হচ্ছে এই টিভি সেটের যা বিক্রয় মূল্য আমাকে প্রশ্নেই বলে দিয়েছে যে দুটো টিভি সেটের বিক্রয় মূল্যই এক। তাহলে যদি এক হয় তার মানে এই টিভি সেটের যদি 20,400 বিক্রয় মূল্য হয় তাহলে নিশ্চয়ই অন্য টিভি সেটেরও বিক্রয় মূল্য 20,400 হবে। তাহলে দুটো টিভি সেটের মোট বিক্রয় মূল্য কত হবে? 20,400 গুণ 2, এটাই তো দুটো টিভি সেটের টোটাল বিক্রয় মূল্য হবে। তাহলে কত হলো? এটা হলো 40,800। আচ্ছা, ও টিভি সেটটা কিনেছে কত টাকায়? বলে দিয়েছিল যে টিভি সেটটা কিনেছে হচ্ছে 41,000 টাকায়, আর বিক্রি করলো কত? 40,800 টাকায়। তাহলে ওর অ্যাকচুয়ালি কী হলো? ক্ষতি হলো। তাহলে 41,000 বিয়োগ 40,800, তার মানে অ্যাকচুয়ালি ক্ষতি হলো কত টাকা? 200 টাকা। তাহলে আমার উত্তর কী হবে? ও বিক্রি করলে 200 টাকা ক্ষতি করলো। তাহলে অপশান কোনটা আছে? এ, অপশান এ। তো দেখা যাক পরের কোশ্চেন। তো দেখো 5 দাগে বলেছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করো যা 468 দ্বারা বিভাজ্য। তো এই অঙ্কটা বার করতে গেলে আমার 5 অঙ্কের যে বড় সংখ্যা তাকে 468 দ্বারা যদি ভাগ করে দিই তাহলেই উত্তর বেরিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা নয়, মানে 5টা নয়, 1 2 3 4 5, এই 5টা নয়কে আমার 468 দিয়ে ভাগ করতে হবে। 4 6 8, তো ভাগ করি। তো এটাকে যদি ভাগ করি 468 দুবার যায়, তো দুবারে কত হয়? 8 দুগুণে 16, 1 6 দুগুণে 12 আর 1 13, হাতে আমার 1 4 দুগুণে 8 আর 1 9, তো কত হলো? 936। বিয়োগ করি, এখানে কত নামলো? 3, এখানে কত নামলো? 6। আচ্ছা, এবার একটা 9 নামলো, তো এবার কতবার যাবে? একবার, তো একবার যদি যায় কত হয়? 468। তো এবার যদি বিয়োগ করি কত হয়? 1, এখানে যদি নিচে 6 আছে উপরে 3, তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 7, আর এখানে হয় 1, তাহলে 171, আর এটা হয় 9। তো এবার কতবার যাবে? এবার 3 বার যাবে, তো 3 দিয়ে করি, 3 8 24, 3 6 18 19 20, হাতে আমার 2, 3 4 12 আর 2 কত হয়? 14। তো বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে লাস্টে 5, এখানে 1, এটা বিয়োগ করলে হয় 3, অর্থাৎ 315। তো দেখো 468 দিয়ে আমি যখন 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যাকে ভাগ করেছি আমার ভাগশেষ 315 এসছে। তো এই ভাগশেষটাকে যদি আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে দিই তার মানে ওই সংখ্যাটা নিশ্চয়ই তখন 468 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী ছিল? 5টা 9। এর থেকে যদি আমি 315 বিয়োগ করে দিই তাহলে আমার কি পড়ে থাকে? পড়ে থাকে হচ্ছে এখানে 4, এখানে 8, আর এখানে 6, আর এখানে 9 9, তার মানে আমার পড়ে থাকে 9 9 6 8 4। তার মানে 5 অঙ্কের সবথেকে বড় এই সংখ্যাটাই, যেটা এই 468 দ্বারা বিভাজ্য। দেখো অপশানে আছে, অপশান কোন অপশানটা? অপশান হচ্ছে ডি। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 468 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 9 9 6 8 4। তো এবার দেখি পরের অঙ্ক। তো দেখো 6 দাগ বলেছে 24টি আম গাছ, 56টি আপেল গাছ এবং 72টি কমলা গাছ সারিবদ্ধভাবে লাগানো হবে, যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতির একই সংখ্যক গাছ থাকে। ওপরের উল্লেখিত গাছগুলি রোপণ করা যেতে পারে এমন ন্যূনতম সংখ্যক সারি নির্ণয় করো। তো দেখো অ্যাকচুয়ালি আমাকে অঙ্কটায় বলেছে, ধরো এখানে একটা বাগান আছে, এই বাগানে আমি গাছ লাগাবো, এই একটা সারিতে এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, এরকম সারিতে আমি গাছ লাগাবো। কিন্তু আমার শর্ত হচ্ছে এই একটা সারিতে একই রকম গাছ থাকবে, মানে এই সারিতে যদি আম গাছ থাকে তাহলে আম গাছই থাকবে, এই সারিতে যদি আপেল গাছ থাকে তা আপেল গাছই থাকবে। এরকম হবে না এই সারিটায় আম গাছ আপেল গাছ একসাথে আছে, তাহলে আমার একটা সারিতে শুধু আম থাকলে আমই থাকবে আর একটা সারিতে আপেল থাকলে আপেল থাকবে। তো এরকম কটি ন্যূনতম সংখ্যক সারি হতে পারে। তো দেখো যখনই এই ন্যূনতম কথাটি দেখবে তখনই আমাদের বেশিরভাগ আমরা জানি আমাদের গসাগু করতে হয়। তো আমার করতে হবে 24 56 আর 72-এর গসাগু। তো 24 56 আর 72, তো এটার যদি গসাগু করি কত দিয়ে যায়? 8 দিয়ে 3টেকেই ভাগ যায়, 3 8 24, 7 8 56 আর 8 9 72। তো দেখো আর তো ভাগ যায় না, তার মানে অ্যাকচুয়ালি আমার গসাগু কত বেরালো? 8। 8 অ্যাকচুয়ালি কী বেরালো? 8 বেরালো হচ্ছে এক একটা সারি, মানে এই একটা সারি, এই একটা সারি, এই এক একটা সারিতে 8টা করে গাছ থাকবে। তো একটা সারিতে যদি 8টা গাছ থাকে আর আম গাছ যদি 24টি থাকে তার মানে নিশ্চয়ই আম গাছের জন্য আমার কটা সারি লাগবে? 24টা আম গাছ আছে আর একটা সারিতে আমার আম গাছ লাগানো যাবে 8টি, তাহলে 24 ভাগ
8, মানে আমার অ্যাকচুয়ালি আম গাছের জন্য কটা সারি লাগবে? 3টি। আচ্ছা, 56টি আপেল গাছ আছে, আর আমার একটা সারিতে আপেল গাছ লাগানো যাবে 8টি করে। তাহলে 56কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 7। মানে আমার অ্যাকচুয়ালি আপেল গাছের জন্য সারি লাগবে 7টি। আর আমার কমলা গাছ কটা আছে? 72টা। তো 72কে যদি 8 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়? 9। তাহলে আমার এই কমলা গাছের জন্য কটি সারি লাগবে? 9টি। তাহলে আমার টোটাল অ্যাকচুয়ালি সারি কটা লাগলো? 7টি, 3টি আর 9টি, মানে 7 আর 3 10 আর 9 19টি। তাহলে আমার টোটাল কত সারি লাগবে? 19টি। দেখো অপশান সিতে 19 আছে। তো এবার দেখি 7 দাগ। তো দেখো 7 দাগ বলেছে, দুটি গাড়ি আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে এবং একটি গাড়ির গতি অন্যটির চেয়ে 200 কিলোমিটার পার আওয়ার বেশি। যদি তারা বিপরীত দিকে চলে তাহলে 9 ঘন্টা পরে 4500 কিলোমিটার দূরে থাকে। তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কত? তো অ্যাকচুয়ালি বলেছে, কি বলেছে? আহমেদাবাদ, ধরে নিলাম এটা হচ্ছে আহমেদাবাদ। এই আহমেদাবাদ থেকে দুটো গাড়ি চলতে শুরু করেছে, তারা বিপরীত দিকে যাচ্ছে, মানে একটা গাড়ি যদি এদিকে যায় আর একটা গাড়ি যাচ্ছে এদিকে। এবার তারা গেছে কত কিলোমিটার? এই যে টোটালটা গেছে, এটা গেছে হচ্ছে 4500 কিলোমিটার, আর এটা গেছে কতক্ষণে? 9 ঘন্টা। তার মানে টোটাল ডিস্টেন্সটা কতক্ষণে গেছে? 9 ঘন্টায়। এবার বলেছে দুটো গাড়ির গতিবেগের সমষ্টি। যদি গতিবেগ বের করতে হয় আমি কি জানি? দূরত্ব বাই সময়, মানে ডিস্টেন্সকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো? গতিবেগ। ওটা টোটাল দূরত্ব কত গেছে? 4500 কিলোমিটার, আর টোটাল সময় কত লেগেছে? 9 ঘন্টা। তাহলে 45 কিলোমিটারকে যদি 9 ঘন্টা দিয়ে ভাগ করি তাহলেই আমার গতিবেগ বেরিয়ে যাবে। তো 9 দিয়ে যদি 45কে কাটি কত হয়ে যায়? 5। আর এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হলো? 500 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার গতিবেগ কত লিখেছে, অর্থাৎ উভয় গাড়ির গতির সমষ্টি কত? 500 কিলোমিটার পার আওয়ার। দেখো অপশান বিতে আছে। তো 7 দাগের উত্তর কত হবে? অপশান বি। এবার দেখবো আমরা 8 দাগ। তো দেখো 8 দাগ কী বলেছে? 11 জন সদস্যের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 35 বছর এবং উইকেটরক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। এই দুজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম। তাহলে পুরো দলের গড় বয়স কত? তো আমাকে যেহেতু গড় বয়স বার করতে বলেছে, আমি ধরে নিচ্ছি আমার পুরো টিমের গড় বয়স হচ্ছে এক্স বছর। আচ্ছা, পুরো টিমের গড় বয়স যদি এক্স বছর হয় আর আমার টিমে 11 জন সদস্য থাকে, তার মানে নিশ্চয়ই গড় বয়সের সাথে মোট সদস্য সংখ্যা গুণ করে দিলে আমার মোট বয়স বেরায়। তাহলে সদস্য সংখ্যা হচ্ছে 11 জন, তার সাথে গড় বয়স আমি ধরে নিচ্ছি এক্স বছর। তাহলে টোটাল টিমের বয়স কত? 11 গুণ এক্স, অর্থাৎ 11 এক্স বছর। এটা হচ্ছে টোটাল টিমের বয়স। এবার আমাকে বলে দিয়েছে অধিনায়কের বয়স 35। অধিনায়কের বয়স কত বলে দিচ্ছে? 35। আর উইকেট রক্ষকের বয়স বলে দিয়েছে অধিনায়কের চেয়ে 5 বছর বড়। তার মানে অধিনায়ক যদি 35 হয়, উইকেট রক্ষক কত হবে? 35 যোগ 5 40। এবার কি বলেছে? এই দুজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম হয়। আচ্ছা, আমি পুরো দলের গড় বয়স কত ধরেছি? এক্স। আচ্ছা, যদি এক্স হয় আর ওই দুজনের বয়স যদি আমি বাদ দিই তাহলে আমার বাকি দলের গড় বয়স কত হয়ে যাবে? 3 বছর কম। তার মানে টোটাল গড় বয়স হচ্ছে এক্স, তার থেকে 3 বছর কম হয়ে যাবে। আচ্ছা, এটা কাদের গড় বয়স হবে? ওই দুজনকে বাদ দিলে। ক্রিকেট টিমে আছে কতজন? 11 জন। আর 11 জনের থেকে যদি দুজন কমে যায় তাহলে ক্রিকেট দলে থাকবে কয়জন? 9 জন। তাহলে এখন ক্রিকেট দলে আছে 9 জন প্লেয়ার, যাদের গড় বয়স হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এটা হচ্ছে 9 জনের গড় বয়স, আর এটা হচ্ছে 9 জন প্লেয়ার আছে। তাহলে প্লেয়ারের এই যে প্লেয়ারের সংখ্যা তার সাথে যদি গড় বয়স গুণ করে দিই তাহলে আমার কী বেরাবে? এই 9 জনের মোট বয়স। তাহলে এটা হচ্ছে 9 জনের মোট বয়স, আর এটা হচ্ছে টোটাল টিমের মোট বয়স। তাহলে 9 জনের মোট বয়সের সাথে আমি যদি এই ক্যাপ্টেনের বয়স মানে 35 বছর আর উইকেট রক্ষকের বয়স অর্থাৎ 40 বছর, এই দুটো যদি আমি যোগ করে দিই তাহলে আমি কী পাবো? এটা হচ্ছে 9 জনের মোট বয়স, এটা হচ্ছে ক্যাপ্টেনের মোট বয়স, এটা হচ্ছে উইকেট রক্ষকের মোট বয়স। তার মানে এই যে টোটালটা যদি যোগ করি তাহলে আমি কী পাবো? টোটাল টিমের মোট বয়স। আর আমার টোটাল টিমের মোট বয়স কত আছে? 11 এক্স। তাহলে আমি এটা ইজুকাল টু দিয়ে লিখতে পারি 11 এক্স। তাহলে আমি ফার্স্টে থেকে আবার বলে দিচ্ছি, এই 11 এক্স হচ্ছে আমার টিমের মোট বয়স। আর এই যে এইটা বের করেছি 9 গুণ এক্স মাইনাস 3, এটা হচ্ছে আমার 9 জনের মোট বয়স। তো 9 জনের মোট বয়সের সাথে আমি উইকেট রক্ষক আর ক্যাপ্টেন, এটা ক্যাপ্টেন আর এটা উইকেট রক্ষক, এই দুজনের বয়স যদি যোগ করে দিই 9 জন আর 2 জন 11 জন হয়ে গেল। তাহলে এদিকে থাকলো 11 জনের মোট বয়স আর এদিকেও 11 জনের মোট বয়স। তাহলে এটা ইজুকাল টু করে দিলাম। এবার শুধু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 9-এর সাথে এক্স গুণ করলে কত হয়ে যায়? 9x। আর 9 আর 3 গুণ করলে -27। 35 আর 40 যোগ করলে কত হয়? 75। আর এদিকে কত হয়ে যায়? 11x। আচ্ছা, তো আমি কী করবো এবার? দেখো এই 9x আছে এখানে, এই 9xটা যদি এদিকে চলে যায় তাহলে 11x থেকে বিয়োগ হয়ে যায়। তাহলে 9x যদি 11x থেকে বিয়োগ হয়ে যায় কত পড়ে থাকে? 2x। আচ্ছা,
এদিকে -27 প্লাস 75, তাহলে 75 থেকে যদি 27 বিয়োগ হয় কত পড়ে থাকে 48, তাহলে আমি লিখতে পারি 48 ইকুয়াল টু 2x, মানে 2x ইকুয়াল টু 48। আচ্ছা, তার মানে x এর মান কত হয়, এদিকে 2টা এদিকে ভাগ হয়ে যায়, তাহলে 48 থেকে যদি 2 ভাগ হয়ে যায় x ইকুয়াল টু কত বেড়ে যায় 24। আর x মানে আমি কি ধরেছিলাম, x মানে ধরেছিলাম হচ্ছে পুরো টিমের গড় বয়স। আমাকে জানতেও চেয়েছে যে পুরো টিমের গড় বয়স কত, তাহলে পুরো টিমের গড় বয়স কত আমাকে বেরোলো 24। দেখো অপশান এতে আছে, তাহলে 8 দাগের উত্তর কত হলো অপশান এ। তো এবার আমি যাবো 9 দাগে। তো দেখো 9 দাগ বলেছে 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধিতে নিজের থেকে 14,641/10,000 অংশ হয়ে যায় এমন একটি রাশির জন্য সুদের হার নির্ণয় করো। মানে অ্যাকচুয়ালি 10,000 টাকা হয়ে গেছে 14,641 টাকা, কত বছরে 4 বছরে। কোন সুদে, চক্রবৃদ্ধি সুদে। তা আমরা জানি চক্রবৃদ্ধি সুদে যে একটাই সূত্র আমাদের মনে রাখতে হয়, সেটা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট, মানে সুদ আসল। তো এখানে 10,000 টাকা কত টাকা হয়ে গেছে 14,641 টাকা, তার মানে এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্টের জায়গায় আমি লিখে দিই হয়ে গেছে 14,641। আচ্ছা, পি মানে কি আসল, আসল কত 10,000, 10,000। আচ্ছা, এখানে একের জায়গায় 1, আর আমার সুদের হার বের করতে বলছে, সুদের হার মানেই হচ্ছে আর, মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আর এর মতো থাকলো, আর টি আমার কত বলে দিয়েছে, টি মানে হচ্ছে টাইম, টাইম কত বলে দিয়েছে 4 বছর, 4 ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। আচ্ছা, এখানের এই 10,000টা দিকে গিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে কি এখানে পড়ে থাকে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু উপরে 14,641/10,000। তো এটাকে আমার যদি কোনো পাওয়ারে না নিয়ে আসি তাহলে আমি এটাকে কাটতে পারবো না। দেখো এর পাওয়ার কত আছে 4, এদিকেও আমার পাওয়ার 4 আনতে হবে, নাহলে এটাকে আমি ক্যালকুলেশন এগাতে পারবো না। তো আমার জানতে হবে যে এটা কার টু দি পাওয়ার 4 হচ্ছে এই 10,000। তো দেখো ভালো করে যদি দেখো 10-এর যদি আমি পাওয়ার 4 করি তাহলে 10,000 হয়, আর উপরে 11-র যদি পাওয়ার আমি 4 করি তাহলে 14,641 হয়। তো আমি এটার জায়গায় কী লিখবো, এদিকে আমি সেম রেখে দিচ্ছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এখানে করে দিচ্ছি 4, আর এখানে আমি ইকুয়াল টু দিয়ে লিখছি এটা উপরে 11 নিচে 10, আর এটাকে টু দি পাওয়ার 4 করে দিচ্ছি। তো এই পাওয়ার আর এই পাওয়ার উড়ে গেল। তো এবার আমার ইকুয়েশানটা আমি এদিকে করছি, এদিকে কি পড়ে আছে 1 প্লাস আর বাই 100, আর এদিকে পড়ে আছে 11/10। তো দেখো এই 100টা যদি আমি লসাগু হয় তার মানে এদিকে লসাগু হয়ে কী হয়ে যায়, উপরে চলে যায় 100 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 11/10। তো 10-এর এই শূন্য আর 100-র এই শূন্য কেটে গেল। তো দেখো এখানে কি পড়ে থাকলো 100 প্লাস আর ইজ ইকুয়াল টু এই 10টার দিকে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 10 আর 11 গুণ হয়ে গেলে কত হয় 110। এবার এই 100টার দিকে কি আসলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে আর ইজ ইকুয়াল টু 110 থেকে 100 চলে গেলে কত হয়ে যায় 10। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো 10। আমাকে এটাই জানতে চাই সুদের হার কত, সুদের হার কত 10%। তো 9 দাগের উত্তর কত হবে অপশান বি। তো দেখা যাক 10 দাগ। তো দেখো 10 দাগ বলেছে 400 এবং 500-র মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করো যাতে 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তো 8, 12 আর 16 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে বলেছে। তা আগে জানতে হবে 8, 12 আর 16 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যাটা কত। তো 8, 12, 16 দ্বারা যদি বিভাজ্য সংখ্যা বের করতে হয় তার জন্য আমাকে এলসিএম করতে হবে এই তিনটের, মানে অর্থাৎ লসাগু করতে হবে। 8, 12 আর 16, তো তিনটে সংখ্যায় 4 দিয়ে যায়, 4 দুগুণে 8, 3 4 12 আর 4 4 16, আবার 2 দিয়ে যায়, তাহলে 2 1 3 2, তাহলে লসাগু কত বেরালো 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, লসাগু বেরালো 48। তার মানে 48কে 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে 3টে দিয়ে ভাগ যায়। এবার 48 দিয়ে যে সংখ্যাকে ভাগ যাবে সেই সংখ্যাকেও 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে ভাগ যাবে। তো 400 আর 500-র মধ্যে এরকম কোন সংখ্যা 48 দিয়ে ভাগ যায়, তো আমাদের সবারই ফার্স্টে মাথায় আসে 480, কারণ 48-এর সাথে 10 গুণ করলেই 480 হয়। এই সংখ্যাটা 400 আর 500-র মধ্যে 48 দিয়ে ভাগ যায়। তো এছাড়া আর কোন সংখ্যা আছে, দেখো এটা যদি 48-এর 10 গুণ হয় তাহলে 48-এর 9 গুণ যেটা সেটা কত হয়, 9 গুণ হয় হচ্ছে 8 নং 72-এর 2 হাতে আমার 7, 4 নং 36 আর 7 হচ্ছে 43, তার মানে 432। দেখো এটা 9 দিয়ে গুণ হলো,
তাহলে এর আগের সংখ্যা কত? 8। দেখো 8 দিয়ে যদি 48কে গুণ করি তাহলে কত হয়ে যায়? 8 8 64, হাতে আমার 6, 4 8 32 আর 6 38। দেখো 400 থেকে এটা কম হয়ে গেছে। আবার এটার সাথে যদি 48-এর সাথে যদি এটা 10 ছিল, তাহলে 10-এর পরে কত? 11। 11 দিয়ে যদি গুণ করি এটাও বড় হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমার কোন দুটো সংখ্যা পেলাম 400 থেকে 500-র মধ্যে? এই 480 পেলাম আর 432 পেলাম। এবার আমাকে কি বলেছে যে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তার মানে 5 তো এই দুটোকে যদি 48 দিয়ে ভাগ করি তো মিলে যাবে। যদি 5 অবশিষ্ট থাকতে হয় তাহলে নিশ্চয়ই এই দুটোর সাথে কী করতে হবে? 5 যোগ করে দিতে হবে। তাহলে যখনই 5 যোগ করে দেবো তখনই 48 দিয়ে ভাগ করলে দুটোর ক্ষেত্রেই 5 ভাগশেষে থাকবে। তাহলে এই দুটো সংখ্যা কত হয়ে যায়? এটা হয়ে যায় 485 আর এটা হয়ে যায় 437। তাহলে আমি দুটো সংখ্যা পেলাম, 485 আর 437, যেই দুটো সংখ্যা 400 আর 500-র মধ্যে আছে আর যেগুলো 8 12 16 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তো এবার বলেছে এই দুটো সংখ্যার যোগফল নির্ণয় করো। তো এই দুটো সংখ্যাকে যোগ করে দিই। 5 আর 7 যোগ করলে 12, হাতে আমার 1, 8 আর 3 11 আর 1 12, হাতে আমার 1, 4 আর 4 8 আর 1 9। তাহলে উত্তর কত আসলো? 922। তো অপশান দেখো এতে আছে। তো এবার করবো আমরা 11 দাগ। তো দেখো 11 দাগে একটা সরল দিয়েছে, 17 বিয়োগ 4 গুণ 5.4 ভাগ 9 প্লাস 6 প্লাস 1.9। তো আমরা বডমাস নিয়ম অনুযায়ী কী জানি? সবার আগে ব্র্যাকেটের কাজ হয়। তাহলে 17কে আমি যেমন আছে 17 লিখলাম, বিয়োগ 4 গুণ 5.4কে 9 দিয়ে ভাগ করলে আমি পয়েন্টের কথা ভুলে যাই, আছে কত? 54। 54কে যদি 9 দিয়ে ভাগ করলে কত হয়? 6 9 54। আর পয়েন্ট কত ঘর পড়ে আছে? 1 ঘর। তাহলে 6-এর 1 ঘর আগে এইখানে পয়েন্ট হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে? ভাগ করলে 0.6। আচ্ছা, প্লাস কী আছে? 6 ইন্টু 1.9। তো দেখো এরপরে আমি কি জানি? বডমাস নিয়ম অনুযায়ী এরপরে গুণের কাজ হয়। তার মানে আমরা এই গুণের কাজ করব আর এই গুণের কাজ করব। তাহলে আবার 17 যেমন আছে 17 লিখে দিলাম। এই 4 আর 0.6 যদি গুণ করি তাহলে কত হয়ে যায়? 4 6 24, আর 1 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে 24-এর এই মাঝখানে পয়েন্ট হবে, মানে 1 ঘর আগে। প্লাস আবার 6 আর 19 গুণ আছে, 6 আর 19 গুণ করলে কত হয়? 114। আচ্ছা দেখো আবার কত ঘর আগে পয়েন্ট আছে? 1 ঘর আগে। তাহলে পয়েন্ট কোথায় হবে? এই 1 ঘর আগে। তো এবার আমার কি পড়ে আছে? 17 বিয়োগ 2.4 প্লাস 11.4। তো এই 2.4 যদি 11.4 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে? 17 17-র মতো থাকলো। যদি 11.4 থেকে এই 2.4 বিয়োগ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 9। আর 11-র আগে যেহেতু প্লাস আছে, মানে বড় সংখ্যার আগে যে চিহ্নটা সেটা বসে গেল প্লাস। এই 17 আর 9 যোগ করলে এবার কত হয়? 17 আর 9 যোগ করলে হয় 26। তো অপশান কোনটা আছে? অপশান এ। তো আজ আমরা এই শিফট 2 এর 11টি অঙ্ক করলাম। এই শিফটে টোটাল 34টি অঙ্ক আছে। আমি নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো সব সলভ করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের যে কোনো প্রশ্ন বা আর কী কী টপিক তোমরা পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।